করছি স্টার্ট। হ্যাঁ আচ্ছা, তো এই চ্যাপ্টার হচ্ছে কনভেকশনের একটা পার্ট নিয়ে, যেটা তো দেখতেই পারতেছি এক্সটার্নাল ফোর্সড কনভেকশন। তো এক্সটার্নাল বলতে কি বোঝায়? তো ফ্লুইডটা হচ্ছে সারফেসের বাইরে দিয়ে ফ্লো হবে, আমার সারফেসের সাথে হিট ট্রান্সফার কি হবে ওইটা দেখার জন্যই এই টপিকটা, এক্সটার্নাল ফোর্সড কনভেকশন। তো ফার্স্টে যদি আসি ডিরেক্ট, কি কি টপিক আছে। প্রথমে শুরু হয়েছে ড্র্যাগ দিয়ে, ড্র্যাগ আর হিট ট্রান্সফার দিয়ে। তো ড্র্যাগ নিয়ে প্রথমে কথা বলছে। তো বলি, ড্র্যাগ বলতে কি বুঝিস? কোন জায়গায় টানা হচ্ছে চিত্রে চিত্রে। হ্যাঁ, টানা হচ্ছে বা এটা এরকম, এখানে এই অর্থে বুঝাইছে যে তোর, তুই যখন কোন একটা ফ্লুইড বা, হ্যাঁ ফ্লুইড বলা যায়, কোন ফ্লুইডের ভিতর দিয়ে যখন কোন অবজেক্ট পাস করাবি, ভ্যালোসিটিতে রাখবি বা ফ্লুইড ভ্যালোসিটি থাকবে, অবজেক্টটা স্টেশনারি থাকবে, তো ওই ফ্লুইডটা ফ্লো এর সময় কি হবে, একটা ফোর্স এক্সার্ট করবে, তাই না? হ্যাঁ তো এই ফোর্সটা ড্র্যাগ বলে এখানে। মানে এখানে যে আমরা ফ্লুইডের কনভেকশন করতেছি, কনভেকশন কখন হয়, যখন হচ্ছে ফ্লুইডটা ধর কোনো ম্যাটেরিয়ালের সংস্পর্শে আসে, ওটার সাথেই তো পরে কনভেকশন হয়, ফ্লুইডের ভেলোসিটি থাকবে, না হলে তো পিওর কন্ডাকশন হতো। তো এই ভেলোসিটি যখন ফ্লুইড পায়, তখন ওই অবজেক্টের উপর একটা ফোর্স এক্সার্ট করে, এই ফোর্সটাকে বলতেছে আমরা ড্র্যাগ ফোর্স। হুম এই ড্র্যাগ ফোর্স উদাহরণ দেখতে পারি, বা ট্রেনে বা বাসে বা যে কোনো কিছুতে উঠলে বাইরে যদি হাত বাড়াই দিস, দেখবি যে বাতাস তোর হাতের পিছনের দিকে টেনে নিয়ে যেতেছে, একটা ফোর্স ফিল করবি, হ্যাঁ ঠিক আছে না? এটাই ড্র্যাগ ফোর্স। তো ড্র্যাগ ফোর্স বলার আগে মানে একটু তো বেসিক ধারণা দিলামই, তারপরে যে পার্টটা হচ্ছে এই জায়গায় প্রথমেই কিছু ডিসকাশন করা আছে, যারা ভিডিওটা অন করে নেয়। তো আমরা কি দেখছিলাম কালকে, এরকম একটা সারফেস ছিল, উপরে একটা বাউন্ডারি লেয়ারের মতো ছিল না, হ্যাঁ এরকম সামথিং কিছু একটা ছিল। তো বাউন্ডারি লেয়ার এই পাশে কি দেখছিলাম, একটা ভেলোসিটিতে ফ্লুইড ফ্লো হচ্ছিল, ওইটাকে ধরে নিয়েছিলাম ভি। ইয়ে, হুম আর এটা হচ্ছে বাউন্ডারি লেয়ার, এই বাউন্ডারি লেয়ারের বাইরে সব জায়গায় আমার ভেলোসিটি কি, ভি। হুম এই বলছে। আর ভিতরে কিন্তু ভেলোসিটি ডিফার করবে, ছোট ভি, ঠিক আছে? হ্যাঁ এই যে বাইরের ভেলোসিটি ভি বলতেছি, এটাকে আমরা নাম দিছি হচ্ছে ফ্রি স্ট্রিম ভেলোসিটি, যে রেড কালার দিয়ে বোল্ড করা আছে, ফ্রি হুম স্ট্রিম ভেলোসিটি বা আপস্ট্রিম ভেলোসিটি বা অ্যাপ্রোচ ভেলোসিটি, তিনটা নাম দিছে, ঠিক আছে? হুম তার মানে হচ্ছে গিয়া, আমার অবজেক্ট যখন একটা ফ্লুইডের সাথে ফ্লো এর কন্টাক্টে আসতেছে, সেখানে একটা ভেলোসিটি বাউন্ডারি লেয়ার ক্রিয়েট হচ্ছে, সেই ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের ভিতরে হচ্ছে আমার অবজেক্টের যে ভিসকাস ইফেক্টটা এটা পড়তেছে ফ্লো এর উপরে, ফ্লুইডের উপর। তো ওই লেয়ারের বাইরে কিন্তু আমার যে আপস্ট্রিম ভেলোসিটি সেটা অলওয়েজ সেম, ক্যাপিটাল ভি। তো এখন যেটা বললাম শুরুতে, যে কোনো ফ্লুইডের মধ্যে যখন রিলেটিভ মোশন পায় একটা অবজেক্ট, তখন ওইখানে ফ্লুইডটা কি করে, ফ্লুইডের ফ্লো এর ডিরেকশনে একটা ফোর্স এক্সার্ট করে, এই ফ্লো, এই ফোর্সটাকে বলতেছি আমরা ড্র্যাগ। তো এখন ড্র্যাগ দুইটা পার্ট থেকে আসে, একটা পার্ট হচ্ছে ফ্রিকশন, আর একটা পার্ট হচ্ছে প্রেসার। কোনটা কখন আসতেছে আমরা দেখবো। তো আমি যদি বলি যে গতকালকে একটা ওয়াল শিয়ার ফোর্স পড়াইছিলাম, একটা টপিক মনে আছে? হ্যাঁ ওয়াল শিয়ার ফোর্স, এই যে টাও সমান মিউ ইনটু ভেলোসিটি প্রোফাইল ছিল, এরকম কিছু একটা ছিল, মনে আছে কি? অনেকটা। একটা যাই হোক, তো ওইটার সাথে আর কি কানেক্টেড, ওটা হচ্ছে শেয়ার স্ট্রেস ছিল, সরি স্ট্রেস, ওয়াল শেয়ার স্ট্রেস। তো এখানে যদি আমরা দেখি যে ড্র্যাগ তো দুইটা পার্ট থেকে আসতেছে, ফ্রিকশন আর প্রেসার। তো ফ্রিকশন কখন হচ্ছে আর প্রেসার কখন হচ্ছে, যেমন এই যে এখানে যে এক্সাম্পলটা দেখাইছিলাম,
এখানে এই জায়গাও কিন্তু ফ্লো হচ্ছে বাতাসটা, তাই না? হুম। এটার কারণে যে ইফেক্টটা তৈরি হবে সেটা হচ্ছে প্রেসার, মানে লম্ব বরাবর। ধর আমি আরেকটু ডিটেলস এর ছবি যদি আঁকি, এটা অবজেক্ট, এটা হচ্ছে ফ্লো এর সাথে পারপেন্ডিকুলার অবস্থায় আছে। হ্যাঁ, লেন্থটা ধর মোটামুটি যথেষ্ট বড় প্রেসার ড্র্যাগ তৈরি করার জন্য। কি হচ্ছে এখানে, যখন ফ্লুইড আসতেছে, এখানে একটু কি ফোর্স এক্সার্ট করতেছে, তাই না? হুম। এক্সার্ট করে এই দিক দিয়ে চলে যাচ্ছে। তুই যদি বইয়ের পিকের সাথে তুলনা করিস, এখানে একটা নীল পিক আছে, দেখতে পারতেছিস? ফিগার। হ্যাঁ, ফিগারটা। পাচ্ছি। এখানে আসলে কি হইতেছে, তো প্রেসার ডিফারেন্স তৈরি হচ্ছে। এই পাশে প্লাস মানে কি হায়ার প্রেসার, আর পিছনে একটা লো প্রেসার রিজিয়ন তৈরি হচ্ছে। হুম। তার মানে আমি যদি ফ্লো ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার কোন একটা সারফেস এরিয়া রাখি, সেখানে আমার প্রেসারটা পড়ে। কিন্তু আমার এখানে যেটা ফ্ল্যাট সারফেস, ফ্ল্যাট প্লেট বলতে পারি, এখানে কিন্তু এই সারফেস এরিয়াটা অনেক কম। হ্যাঁ। তার মানে এখানে আমার কিন্তু প্রেসার ড্র্যাগটা বলতে গেলে নাই। কিন্তু এই সারফেসের কথা যদি চিন্তা করি, তাহলে প্রেসার ড্র্যাগটা কি মোটামুটি বলতে পারা যায় সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। হ্যাঁ। তার মানে এটা একটা কভার হলো প্রেসার ড্র্যাগ। আর এখানে যেটা হয় প্রেসারের সময়, যেহেতু এখানে হাই প্রেসার পড়তেছে, তো ফ্লুইড সেপারেশন হচ্ছে, সেপারেশন হয়ে আবার এরা মিলিত হচ্ছে অনেক দূরে। কিন্তু এই মাঝখানে তো মিলিত হচ্ছে না। এই এরিয়াটা হচ্ছে ওয়েগ তৈরি হচ্ছে, এই যে মোটামুটি টার্বুলেন্সের মতো অনেকটা। এই ওয়েগ কে বলা হইতেছে লো প্রেসারের সেপারেশন ওয়েগ। এটা পরে আসবে। ফার্স্টে প্রেসার ড্র্যাগ কিভাবে হয় এই ফিগার থেকে বুঝছি। হুম। এখন পরেরটা হচ্ছে ওয়াল শিয়ার স্ট্রেস। এখানে যদি চিন্তা করি, সেখানে তো প্রেসার ড্র্যাগ নাই। হ্যাঁ, কিন্তু যখন ফ্লুইডটা এখান দিয়ে পাস হবে, এটা কি নো স্লিপ কন্ডিশন না সারফেসের হ্যাঁ। সাথে? নো স্লিপ মানে কি ভেলোসিটি জিরো। কিন্তু ভেলোসিটি জিরো হওয়ার পরেও আমার ওই ফ্লুইডটা কিন্তু ফ্লোয়ের ডিরেকশনের সাথে একটা ফোর্স দিবে। হুম। এই ওয়াল শেয়ার স্ট্রেস থেকে আমরা কিন্তু ওই ফোর্সটা পাইতে পারি। কারণ এই স্ট্রেসটা কিসে অ্যাপ্লাই হচ্ছে, আমার এই সারফেসে অ্যাপ্লাই হচ্ছে ফ্লোয়েড ডিরেকশনে। এই স্ট্রেসটাই হচ্ছে এই টাউ দিয়ে প্রকাশ করছিলাম, ওয়াল শেয়ার স্ট্রেস। এখন এটাকে যদি ফোর্সে কনভার্ট করি, তাহলে আমরা ফ্রিকশন থেকে যে ড্র্যাগটা আসতেছে ওটা ক্যালকুলেট করতে পারবো। তো এই যে কয়েকটা প্যারা দেখতেছিস, প্যারাগ্রাফ, এই প্যারার মধ্যে ওরা হচ্ছে বলছে এগুলাই, যে একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, আর একটা হচ্ছে প্রেসার ড্র্যাগ আর কি। তো কোনটা কখন কাজ করবে, যখন ফ্লো ডিরেকশনের সাথে আমার সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এরিয়া থাকবে, তখন অবশ্যই প্রেসারেও কাজ করবে। কিন্তু ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে দেখতেছি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট নাই, ফ্লো ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার এরিয়া। তো এর জন্য এখানে আমার কি হচ্ছে, প্রেসার ড্র্যাগটা নাই। কিন্তু যখন ফ্রিকশনের কথা চিন্তা করতেছি, এখানে ফ্রিকশনটা আছে। ওয়াল শিয়ার স্ট্রেসের কারণে আমার ফ্রিকশন ফোর্সটা আছে, যেটা ড্র্যাগে আর কি যোগ্য হবে, ড্র্যাগে তুল্য হবে। আর এখানে কিন্তু ফ্রিকশন ফোর্স নাই, এখানে কিন্তু অনেক কম আছে, বা এখানে যদি হালকা হয় ওটা কিন্তু অনেক মিনিমাম। মেইন সিগনিফিকেন্ট এখানে প্রেসার, আর এখানে মেইন সিগনিফিকেন্ট হচ্ছে কি আমার ওয়াল শিয়ার ফোর্স বা ফ্রিকশন ফোর্সটা। হুম। বুঝছি হুম। এতটুকু? হ্যাঁ। তো এখন এই যে ড্র্যাগ ফোর্স বলতেছি, এফ ডি ফোর্স, হ্যাঁ, ড্র্যাগ ফোর্সটাকে আমরা, এটা কিসের উপর ডিপেন্ড করতেছে আমরা বলতেছি, আচ্ছা আমার নোটেই তো লেখা আছে, যদি এখানে লিখিস, ড্র্যাগ ফোর্স ডিপেন্ডস অন ডেনসিটি অফ ফ্লুইড, রো এর উপর, আপস্ট্রিম ভেলোসিটি, ভি এর উপর, সাইজ, শেপ, ওরিয়েন্টেশন অফ বডি। এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আমার ড্র্যাগ ফোর্স। এখন এটা তো বুঝলাম এগুলোর উপর ডিপেন্ড করে, কিন্তু ড্র্যাগ ফোর্সে কাউন্ট হয় কোনটা, আমার ওই প্রেসার ড্র্যাগ আর ফ্রিকশন ড্র্যাগ, ওটা হচ্ছে দুইটা টাইপ আর কি, দুইটা মিলে আর কি টোটাল। তো ড্র্যাগ কোএফিসিয়েন্ট বের করে এই ড্র্যাগ ফোর্স থেকে। আমি যদি ফোর্সকে, এই ড্র্যাগ ফোর্সকে এফডি ডিভাইডেড বাই হাফ রো ভি স্কোয়ার এ, এটা যদি করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ড্র্যাগ কোএফিসিয়েন্ট। তুই বইয়ে দেখতে পারতেছিস, সেখানে লেখা আছে, হুম। দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছি।
বইয়ে নেই। সিডি ইকুয়ালস এফডি ডিভাইডেড বাই হাফ রো ভি স্কোয়ার এ। রো গুণ করা ভি। লাগে হুম। এই যে এবারটা। সূত্র বুঝে যে আমি খালি ওয়ান্ডার করছিলাম যে রো ভি দিয়ে এটা এম এর ইকুয়াল হবে, তো এম ভি এ, তো এখানে এরিয়াটা আলাদা আসছে আর এরিয়াও আসছে, ভলিউমও আসছে। এই কোএফিসিয়েন্ট আসলে ইউনিট তো দেওয়া নাই। জানি না, ফর্মুলা এটাই দিছে আর কি, এটাই দেখে নিস। মানে নিলাম। তো এখানে আমার কি কি ফ্যাক্টর আসতেছে? এফডি তো বুঝছি, ফোর্স যে কোনো ভাবে মেজার করা যাবে। রো ভি এগুলা জানা আছে। এরিয়া, এখন এখানে এরিয়া কত ধরবো, কোনখানে কি ধরবো, এটাই হচ্ছে মেইন প্রশ্ন। তো এখানে যদি দেখি, এই যে এই ক্ষেত্রে হচ্ছে এরিয়াটা কি হবে, আমার এই সারফেসের এরিয়াটা হবে। হুম। মানে যখন হচ্ছে ব্লান্ট বডি, ব্লান্ট বডি থাকলে সেটার এরিয়া কি কাউন্ট হবে, এরিয়া ইকুয়ালস ফ্রন্টাল এরিয়া। মানে আমার সামনের যে এরিয়াটা আমার মেইন ফ্লোকে বাধা দিচ্ছে শুধু ততটুকু ফ্রন্টাল এরিয়া, এটা এখানে মেজার হবে। আর যদি আমার ফ্ল্যাট সারফেস থাকে, ফ্ল্যাট সারফেসে এ হচ্ছে সারফেস এরিয়া। বুঝতে পারছিস? হ্যাঁ। এটা হচ্ছে একটা ফ্রন্টাল এরিয়া যদি আমার ব্লান্ট বডি থাকে, মানে যেখানে আর কি প্রেসার ড্র্যাগটা সিগনিফিকেন্ট। আর যদি ফ্ল্যাট সারফেস থাকে বা অন্য কিছু যেখানে হচ্ছে আমার ফ্রিকশন ড্র্যাগটা সিগনিফিকেন্ট, যেমন ফ্ল্যাট সারফেস, এইখানে হচ্ছে এরিয়া হবে সারফেস এরিয়া। দুটো ক্লিয়ার? ক্লিয়ার। এখন এখানে কয়েকটা এক্সাম্পলও দিছে, যে একটা যদি সিলিন্ডার রাখি, ডায়ামিটার ডি, তারপরে লেন্থ এল, এখানে দেখতে পাচ্ছিস হ্যাঁ। এখানে কি করতেছে, এরিয়া ইকুয়ালস এলডি দিছে। তো ডায়ামিটার আর লেন্থ গুণ করে দিছে, তাহলে সারফেস এরিয়া একটা পাবো না? হ্যাঁ। ধর এরকম যদি থাকে, ফ্লোর যদি এই দিক থেকে আসে, এখানে যদিও প্রেসার ড্র্যাগও হবে কিন্তু সারফেসটা কিন্তু অনেক বড়, ফ্রিকশন ড্র্যাগটাও কিন্তু অনেক বেশি হবে। তো এখানে আমি যদি এরিয়া চিন্তা করি, তাহলে এই পুরো যে কার্ভ সারফেস আছে না সিলিন্ডারের, হুম। এটা সমান হচ্ছে কি আমার এরিয়াটা হবে। তো সিলিন্ডারের ডায়ামিটার হচ্ছে ই, আর লেন্থ হচ্ছে এল, সিলিন্ডার লেন্থ। তাহলে আমি যদি গুণ করে দিই তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে এই যে। আচ্ছা, তারপরে যদি আসি, এই যে শুরুতে যেটা বললাম, শিয়ার স্ট্রেসের কারণে যে ড্র্যাগটা তৈরি হচ্ছে সেটাকে ফ্রিকশন ড্র্যাগ বলতেছি, বা স্কিন ফ্রিকশন ড্র্যাগ বলতেছি। এটা কি করতেছে, নো স্লিপ কন্ডিশনে আমার ওয়াল শিয়ার স্ট্রেসের কারণে, ওয়াল শিয়ার স্ট্রেসের কারণে স্কিন ফ্রিকশন ড্র্যাগ বা শুধু ফ্রিকশন ড্র্যাগ তৈরি হচ্ছে এখানে আর কি। ইট ইজ কজড বাই ফ্রিকশনাল ইফেক্টস পার্ট। এটা গেল। আর যে পার্টটা হচ্ছে ডিরেক্টলি টু প্রেসার, due directly to pressure P is called the pressure drag, also called the form drag because of its strong dependence on the form of shape of the body. আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ড্র্যাগ ফোর্স কই থেকে আসতেছে, তারপরে ড্র্যাগ ফোর্স দিয়ে কিভাবে কোএফিসিয়েন্ট বের করে, এতটুকু একটা ফর্মুলাও দেখলাম। কিন্তু এখানে আরেকটা জিনিস বোঝার আছে, যে যদি সিডি আমি চিন্তা করি, অনেকগুলো অবজেক্ট এমন পাবো যেটাতে প্রেসার ড্র্যাগও আছে সিগনিফিকেন্ট, আবার কি ফ্রিকশন ড্র্যাগও সিগনিফিকেন্ট। ওগুলাতে শুধু, ওগুলাতে তো আর আমি ওইভাবে ফ্ল্যাট সারফেস বা ব্লান্ট বডি হিসেবে চিন্তা করতে পারবো না, তখন আবার সিডি ক্যালকুলেট করতে হবে অন্যভাবে। কি হবে?
একটা হচ্ছে ফ্রিকশনের জন্য যে কোএফিসিয়েন্ট সেটা প্লাস, একটা হচ্ছে প্রেসারের জন্য যে ড্র্যাগের কোএফিসিয়েন্ট। বুঝতে পারছি? দুইটার সম্মিলিত রূপ হ্যাঁ, দুটা যোগ করে ফেলবো। এখন দুইটা যোগ করে এটা আর কি, যেগুলোর ক্ষেত্রে দুইটাই সিগনিফিকেন্ট। তো এখানে যদি এখান থেকে যদি চিন্তা করি যে ফ্ল্যাট সারফেসের জন্য বা ফ্ল্যাট প্লেটের জন্য এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে হ্যাঁ আর এই টার্ম থাকতেছে। তো ফ্ল্যাট প্লেটের জন্য সিডি ইকুয়াল সিডি ফ্রিকশন, প্রেসার পার্টটা জিরো, ইকুয়াল সিএ, এটা হচ্ছে ফ্রিকশনের কোএফিসিয়েন্টটা। আর সিএফ টা মেইনলি হচ্ছে এভারেজ হিসেবে কাউন্ট করি, এভারেজ যে কোএফিসিয়েন্ট, কারণ এক একটা সারফেসের এক এক জায়গায় অবশ্যই কি হবে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে, ওটাকে বলতেছি লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো এখানে আমরা এভারেজ নিয়ে কাজ করবো ফর্মুলাতে, এই জন্য সিএফ দিয়ে প্রকাশ করলাম। ওকে তারপরে এখানে আবার বলছে দেখ যে ফ্রিকশন ড্র্যাগ ইজ এ স্ট্রং ফাংশন অফ ভিসকসিটি। বুঝতে পারছিস? হ্যাঁ ভিসকসিটি তার মানে কি? আর ভিসকসিটি চেঞ্জ হলে কিন্তু ফ্লুইডের প্রপার্টিজ চেঞ্জ হয়, তাই না? হ্যাঁ এখন ফ্লুইডের প্রপার্টি চেঞ্জ হলে আমার কি হবে? তো ফ্লুইড আগে যে শিয়ার স্ট্রেসে ফ্রিকশন ফোর্স দিত, ওইটা চেঞ্জ হয়ে আরেকটা নতুন দাঁড়াবে। তো এর জন্য আমরা এখানে বলতে পারতেছি ফ্রিকশন ড্র্যাগ ইজ আ স্ট্রং ফাংশন অফ ভিসকসিটি। এখন যদি ভিসকসিটি জিরো হইতো, আইডিয়ালাইজড ফ্লুইডের ধরে নেই যদি ভিসকসিটি জিরো, তাহলে ফ্রিকশন ড্র্যাগ কি হইতো? জিরো হইতো, কারণ আমার কোনো ভিসকসিটি নাই, তার মানে আমার ফ্রিকশন ড্র্যাগও নাই। এখন the pressure drag would also be zero in this case during steady flow. যদি steady flow হয়, regardless of the shape of the body, since there are no pressure vessels. Pressure drag zero হবে কখন? যদি ফ্লোটা স্টেডি ফ্লো হয়। এখন তুই বলতে পারিস ফ্লো স্টেডি ফ্লো কিভাবে হলো? আগের ফিগারে দেখলাম এখানে কিন্তু শুরুতে ফ্লোটা স্টেডি ছিল, তাই না? হ্যাঁ এই অবজেক্টটা আসার পরে কিন্তু আর স্টেডি না, এটা ওই দিক দিয়ে চলে গেছে, নিচ দিয়ে চলে গেছে, মাঝখানে একটা সেপারেশন তৈরি হয়ে গেছে। এই জন্য এই পাশে যে ফ্লোরেটটা ছিল, এই পাশে সেই ফ্লোরেটটা নাই, তার মানে এখানে প্রেসার ড্র্যাগ আছে। আর যেখানে আমরা একটু আগে পড়লাম প্রেসার ড্র্যাগ কখন জিরো হবে? যখন হচ্ছে স্টেডি ফ্লো হবে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু স্টেডি ফ্লো নাই, তার মানে এটা প্রেসার ড্র্যাগ আছে। এটা আর কি মনে বোঝা গেছে পয়েন্ট। রেনল্ডস নাম্বার পড়ছিলি? হ্যাঁ রেনল্ডস নাম্বার কি বলছিল মনে আছে? turbulent boundary versus laminar boundary, তারপরে হুম? টেন্ডেন্সি। জিনিসটা হচ্ছে কোন একটা ফ্লো টার্বুলেন্ট হবে নাকি লেমিনার, সেটা বোঝা যায় যে টার্বুলেন্ট হলে রেনল্ডস নাম্বারটা গ্রেটার দেন জিরো, তাহলে হায়ার হবে আর কি, আর লেমিনার অনেক ছোট হবে। আচ্ছা, রেনল্ডস নাম্বারের ফর্মুলা শিখছিলাম আমরা, এটা যদি মনে করি কোথায় আছে, এখানে আছে। রেনল্ডস নাম্বার ইকুয়ালস এল, ধরলাম ধরি এল, যেটাই ধরি এরকম টাইপ কোন একটা ফর্মুলা ছিল। এটা তো আপস্ট্রিম ভেলোসিটি, এটা হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেটটা এক্স এর, আর এটা কি ছিল? কাইনেমেটিক ভিসকসিটি, ঠিক আছে না? তো এটা হচ্ছে আমার রেনল্ডস নাম্বারের ফর্মুলা ছিল। তো রেনল্ডস নাম্বার যদি কম হয়, এখানে যেটা বলতে যাচ্ছে লো রেনল্ডস নাম্বারে মোস্ট ড্র্যাগ ইজ ডিউ টু ফ্রিকশন ড্র্যাগ।
কারণ এই যে এয়ারফয়েলের কথা যেমন বললো, হাইলি এয়ারফয়েল কিরকম হয়, হাইলি স্ট্রিমলাইন্ড হয় না, অনেকটা এরকম প্লেনের এয়ারফয়েলটাই কি যে একটা। এখানে কিন্তু সারফেস এরিয়াটা অনেক বেশি এই তুলনায়, সামনের তুলনায় সারফেস এরিয়াটা অনেক বেশি। তো এখানে লো রেনল্ডস নাম্বার যেটা আমার প্রকাশ করতেছে ফ্রিকশনটা বেশি হবে এখানে, যেটা আমার ফ্রিকশন ড্র্যাগে কনভার্ট হয়ে ড্র্যাগে শুধু ড্র্যাগটা দিবে। আর প্রেসার ড্র্যাগটা যদি চিন্তা করি, আমার ফ্রন্টাল এরিয়া খুবই কম, এর জন্য হচ্ছে প্রেসার ড্র্যাগটাও কম হবে। সেটাই বলছে যে at low Reynolds number most drag is due to friction drag। আর যদি লার্জার সারফেস এরিয়া হয় তাহলে অবশ্যই লার্জার ফ্রিকশন ড্র্যাগ হবে, যেটা দেখাইলাম। আর এয়ারপ্লেনে এর জন্য কি করে, যখন তোর মেইনলি হচ্ছে যখন এয়ারপ্লেন অনেক উপরে উঠে যায়, হাই অ্যালটিটিউড পায়, তখন কি করে এই সারফেস এরিয়াটা কমায় দেয়। কারণ সারফেস এরিয়া কমায় দিলে কি হবে, আমার ফ্রিকশন ড্র্যাগটা কমবে। আর ফ্রিকশন ড্র্যাগটা কমলে আমার ফুয়েল যে এফিসিয়েন্সি ওটা বাড়বে, বুঝছিস? ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য মোস্ট অফ দা এয়ারপ্লেনের যে ফয়েল গুলা থাকে, এয়ার ফয়েল উইংস এ, ওগুলোর সারফেস এরিয়া মানে চেঞ্জ করা যায়। তো ওইভাবে সারফেস এরিয়া কমায় তোর ফুয়েলটা কনজাম্পশন কমায়, এখানেই বলছে উপরে। আচ্ছা। আর ফ্রিকশন একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস রাফনেস ইন ল্যামিনার ফ্লো। তার মানে দাঁড়াচ্ছে, আমার যদি সারফেসটা রাফ হয়, রাফ সারফেসে যদি ল্যামিনার ফ্লো হয়, কোনো টার্বুলেন্ট না, জাস্ট ল্যামিনার, তাহলে সেখানে কি হচ্ছে, আমার সারফেস রাফনেসের উপর কোনো ইফেক্ট পড়তেছে না, সরি রাফনেসের কোনো ইফেক্ট পড়তেছে না ফ্রিকশন ড্র্যাগ কোএফিসিয়েন্টে। হ্যাঁ। কিন্তু যদি সেটা হয় টার্বুলেন্ট ফ্লোতে কি হবে, এই রাফনেসের কারণে তো আলাদা একটা ইফেক্ট করবে, সেটা বলতে পারো 2-3 গুণ বেড়ে যায় ইফেক্টটা। তো এটা মাথায় রাখা লাগবে, টার্বুলেন্টের সময় রাফনেসটা নজর দেওয়া কি ম্যান্ডেটরি। টার্বুলেন্ট ফ্লোতে রাফনেস ইম্পর্টেন্ট আছে সারফেসের। কিন্তু যদি ল্যামিনার ধরি, ল্যামিনার ফ্লো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস রাফনেস, কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা। আর একটু আগে যেটা বললাম, কি বলছিলাম, সেপারেটেড রিজিয়নের কথা বলছিলাম না এখানে। হ্যাঁ। এখানে আসলে কি হচ্ছে, যে সামনে থেকে ফ্লুইড ফ্লো এই ফ্রন্টাল এরিয়ার জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে এখানে একটা প্রেসার এক্সার্ট করতেছে। প্রেসার এক্সার্ট করার কারণে পিছনে যখন এই পাশ দিয়ে ফ্লুইডটা যখন মাস্ট যাওয়া লাগতেছে, তখন পিছনে কি, এখানে একটা রিজিয়ন তৈরি হয়ে যায়, ফাঁকা রিজিয়ন। এই ফাঁকা রিজিয়নে কি হয়, এখানে যে প্রেসারটা আছে ওটা হচ্ছে অনেক লো প্রেসার থাকে। তো আমার কিন্তু এই ফ্লুইড যে লেয়ারটা ছিল, এটা কিন্তু অনেক দূরে গিয়ে আবার একত্রিত হবে, কিন্তু যতক্ষণ না একত্রিত হবে সেইখানে আমার লো প্রেসার তৈরি হচ্ছে। লো প্রেসার তৈরি হলে কিন্তু এখানে যে ভ্যাকিউম তৈরি হবে এরকমও না, এই পাশ থেকে কিছু ফ্লুইড আসবে, কিন্তু কিভাবে আসবে, টার্বুলেন্টের মতো করে। এখানে যদি ফিগার দেখিস, এই যে পিছনে দেখছিস, হ্যাঁ। তার মানে কি এখানে কিন্তু ফ্লুইডটা সার্কুলেট করবে, এই সার্কুলেটিং ফ্লুইডটাকে বলা হচ্ছে আমার ওয়েক। এটাই বুঝছিস, এটা যদি আমরা বইয়ে দেখি, এটা তো ভালো। দেখা যায়
ওয়েক ছবি, হ্যাঁ। এই যে এখানে ছবিতে রাফ খাতায় আর কি, হুম। region of flow trailing the body where effects of body on velocity are felt. দেখতে পারতেছিস? সেকেন্ড লাইন দেখতে একটু কষ্ট। দাঁড়া, ওই হাটে পড়াচ্ছে তো। সেপারেটেড রিজিয়নটা কি ছিল যেটা একটু আগে বললাম, লো প্রেসার রিজিয়ন বিহাইন্ড বডি ওয়াইল রিসার্কুলেটিং এন্ড ব্যাকফ্লোস অকার, ওই যে গোল গোল দেখাইলাম যে ফিগারে। আর ওয়েকটা কি বলেছি, যে রিজন অফ ফ্লো ট্রেলিং দ্য বডি হোয়ার ইফেক্টস অফ বডি অন ভেলোসিটি আর ফিল। কিভাবে ইফেক্ট ফিল হচ্ছে? এরিয়াটা একই না? এই যে এখানে তো এই অনুযায়ী আমার ভি ভেলোসিটি ফ্লুইডটা যাচ্ছে, আর এইখানে কি হচ্ছে, ভেলোসিটি কমে যাচ্ছে। তো এটা কিসের ইফেক্টে তৈরি হচ্ছে? এই অবজেক্টের ইফেক্টে। এই অবজেক্টের ইফেক্টের কারণে আমার এখানে আমার ভেলোসিটিতে কমে যাচ্ছে, এটাও তো একটা ইফেক্ট। এই ইফেক্টটা নাম দিতেছে, এই রিজনটার নাম দিতেছে ওয়েক। একটু পজ কর দাও, করছি। তো এখানে যেটা বললো আবার বুঝাই তোর, এখানে যে রিজনটা সেপারেট হচ্ছে দুইটা ফ্লুইডের মাঝখানে, লেয়ারের মাঝখানে, সেটাকে বলতেছি সেপারেটেড রিজন। এটা কি একটা নির্দিষ্ট একটা ভলিউম, এনক্লোজড ভলিউম, যেখানে আর কি সেপারেট হয়ে যাচ্ছে। আর ওয়েক বলতে যেটা বোঝাইলো সেটা হলো আমার যে প্রথমে যে ভেলোসিটির আর কি একটা গ্রেডিয়েন্ট ছিল বা ভেলোসিটি নির্দিষ্ট আপস্ট্রিম ভেলোসিটি ছিল, এই অবজেক্টের কারণে কি হয়েছে, সেই ভেলোসিটি কমে গেছে। ভেলোসিটি কমে যাওয়ার পরে আমার ওই ভেলোসিটি আবার রিগেইন করতে যে এরিয়াটা বা একটা ডিস্টেন্স বা ভলিউম যেটা বলি, অতটুকু পার হয়ে তারপরে আবার অনেক পিছনে আসছি, ওই ভেলোসিটিটা পাচ্ছে অনেক পিছনে। তো ওই অতটুকু পর্যন্ত আমরা বলতেছি ওয়েক। তার মানে কি, আমি যদি বড় করে ফিগারটা আগাই, সিচুয়েশনটা, তো এখানে যদি দেখি এতটুকু আমার সেপারেটেড রিজিয়ন বা এনক্লোজড ভলিউম, আর পিছনে এতটুক যদিও কমে গেছে অনেক বাউন্ডারি লেয়ারটা বা গ্যাপটা, সেপারেশন গ্যাপটা কমে গেছে, কিন্তু এখানে কি ছিল, ভেলোসিটি ইফেক্টটা ছিল। আবার যখন একত্রিত হয়েছে তখন আবার কি ছিল, ভেলোসিটিটা তখনও গেইন করে নাই। আরেকটু পিছনে যখন যাবে তখন আর কি আমার এইখানে যেরকম ভেলোসিটি ছিল সেম ওইখানেও হয়ে যাবে। তো এই মাঝখানের গ্যাপটা হচ্ছে ওয়েভ বলা হচ্ছে। তার মানে কি, এই যে গ্যাপ ছিল ভেলোসিটিতে, এই গ্যাপটা ছিল হচ্ছে আমার এই বডির কারণে। তার মানে কি, এই বডির একটা ইফেক্ট ছিল আমার ফ্লুইড ফ্লোর উপর। তো এই ইফেক্টটা যতদূর পর্যন্ত থাকবে ততটুকু বলতেছি আমরা ওয়েভ। আর যতটুকু সেপারেট হয়ে যাচ্ছে সেটাকে বলতেছি সেপারেটেড রিজিয়ন। তারপর হচ্ছে হিট ট্রান্সফার যদি চিন্তা করি, এতক্ষণ তো প্রেসার, ফোর্স এগুলো নিয়ে চিন্তা করলাম, তাহলে আমার হিট ট্রান্সফার এটার সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স আছে অনেক কিছু, মেন হচ্ছে ফ্রিকশন, যেটা কি ওটা। তো নাসেল নাম্বার পড়ছিলাম না আমরা? হ্যাঁ, নাম্বার কি ছিল? ডাইমেনশনলেস হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট না? হ্যাঁ। এটাই তো না, ডাইমেনশনলেস। তো এটাকে যদি আমরা দেখি চ্যাপ্টার 6 এ আর কি, যেখানে এই যে কনভেনশনের আরেকটা পার্ট গতকাল যে পড়াইলাম গতবার, তো ওইখানে পরের যে টপিক গুলো ছিল ওই টপিকের মধ্যে আরো কিছু পার্ট ছিল, ওগুলা স্কিপ করছে স্যারও, আমিও স্কিপ করছি। ওইখান থেকে আসে হচ্ছে আমার এই নাসেল নাম্বারটা বেশ কিছু কয়েকটার ফাংশন।
Oh, ফোন ফাংশন x স্টার। এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, নামগুলো বলতে পারবি? x কি দূরত্ব ইনিশিয়াল পয়েন্ট থেকে? এটা হচ্ছে ডাইমেনশনলেস এক্স, আর এটা হচ্ছে রেনল্ড নাম্বার, আর পিআরএ কি প্রান্ডল নাম্বার, মনে পড়ছে না? হ্যাঁ, আর এনি এক্স বলতে কি বোঝাচ্ছে আমরা? ন্যাশনাল নাম্বার লোকাল, হয়েছে। লোকাল ন্যাশনাল নাম্বার। x কিভাবে তার মানে ডাইমেনশনলেস হয়? দুইটা বুঝি দিকে নাই। ভাগ করছে। x ডাইমেনশনলেস হচ্ছে কিভাবে? কোন x? না, ওইটা পরে বোঝাচ্ছি এক্স কিভাবে ডাইমেনশনলেস হচ্ছে। আগে এটা বলি যে আমার তো এক্সিসে যদি চিন্তা করি যে কোনো অবজেক্ট, ফ্ল্যাট সারফেস বলতে পারি, তো ওটার এক একটা জায়গায় এক একটা ন্যাচারাল নাম্বার হয় মেইনলি। তো ওই ন্যাচারাল নাম্বারকে আমরা যদি লোকাল ভাবে চিন্তা করি, তাহলে সেটা ডিপেন্ড করতেছে আমার ডাইমেনশনলেস এক্স এর উপর, রেনল্ডস নাম্বার আর প্রান্ডল নাম্বারের উপর। এখন ডাইমেনশনলেস এক্সটা কি? আমার হিট ট্রান্সফারের যদি ইকুয়েশন গুলা চিন্তা করি, চ্যাপ্টার 6 এ ছিল আর অনেক কিছু, তো ওইখানে যদি দেখি তাহলে আমার প্যারামিটার অনেকগুলা থাকে। মানে আমার হিট ট্রান্সফার ইকুয়েশন গুলো অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড থাকে। যেমন এক্স একটা প্যারামিটার ছিল, ভি একটা প্যারামিটার ছিল, ইউ একটা প্যারামিটার ছিল, টি টেম্পারেচার একটা প্যারামিটার, এরকম আরো দুই তিনটা প্যারামিটার ছিল, ঠিক আছে? হ্যাঁ, তো প্যারামিটার তো অবশ্যই ইউনিট আছে, বা ক্যালকুলেশন করতে গেলে ওগুলা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করে কাজ করা লাগে। তা আমি ইন্ডিপেন্ডেন্ট থেকে কিভাবে একটা নাম্বারে কনভার্ট করতে পারি, মানে ডাইমেনশন ছাড়া, মানে কি একটা কনস্ট্যান্ট অবশ্যই একটা নাম্বারে কিভাবে কনভার্ট করতে পারি? এখন এক্স কে যদি আমি, দূরত্ব না, এক্স মানে তো দূরত্ব বোঝাচ্ছিল, হ্যাঁ। ফ্ল্যাট সারফেসের যে লেন্থ বা যে কোনো সারফেসের লেন্থ দিয়ে ভাগ করি, তাহলেই এতটুকু দাঁড়াচ্ছে আমার ডাইমেনশনলেস এক্স। এটার কোনো ডাইমেনশন নাই, এটা জাস্ট একটা কি নিউমেরিক্যাল ভ্যালু। তারপরে যে আপস্ট্রিম ভেলোসিটি এটা তো ছিল, তারপরে ইউ ছিল, ওগুলাকে তার তার নিজস্ব একটা ভ্যারিয়েবল আছে, যেমন এটাকে এল দিয়ে ভাগ করছে, এলটা কি কনস্ট্যান্ট যে কোনো একটা অবজেক্টের জন্য। ওই রকম বাকিগুলো, সরি এখানে বি হবে না, ভি প্যারামিটার ছিল না, ইউ প্যারামিটার ছিল। এখন ইউ কে যদি আমি ডাইমেনশনলেস করতে চাই, ইউ তো ভেলোসিটি ছিল, ইউ ডিভাইডেড বাই ভি, এটা হচ্ছে ডাইমেনশনলেস ভেলোসিটি। তো এরকম টেম্পারেচার যেমন ছিল টি তে, যদি দেখি অনেক জায়গায় এই এই পার্টটা আছে টি মাইনাস টি এস, এটাকে যদি আমি ডাইমেনশনলেস করতে চাই, এটাকে কি দিয়ে ভাগ করি? একটা কনস্ট্যান্ট দিয়ে, পরিচিত কনস্ট্যান্ট, সেটা হচ্ছে টি ইনফিনিটি মাইনাস টি এস। এটা তো সবসময় ফিক্স নাকি হ্যাঁ। আমার যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে? তো যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে, শুধু কনস্ট্যান্ট হইলেই হবে না, তোর কি বলা যায় এটাকে, যেমন এখানে এক্স কে যদি আমি ক্যাপিটাল ভি দিয়ে ভাগ করতাম তাহলে তো হবে না, বা অন্য কোনো সংখ্যা এল না দিয়ে অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করতাম সেম ইউনিট তাহলে থাকবে তবে। তা আমি এমন কিছু দিয়ে ভাগ করব যেটা হচ্ছে আমার প্রবলেমের অ্যানালাইসিসে আছে অলরেডি, অ্যানালাইসিসে আছে, প্লাস হচ্ছে ওইটা নিয়ে কম্পারিজন করতে সুবিধা হবে। এখন অন্য আমার ইচ্ছা মতো সংখ্যা দিয়ে ভাগ করে যদি ডাইমেনশনলেস করি, তাহলে সেটা আমার সুবিধা ক্রিয়েট করলো না, উল্টা আরো ঝামেলা হবে। ওই ডাইমেনশনলেস কে আবার যেটা ছিল ওটার সাথে কম্পেয়ার করা লাগবে, ওটা তো ডাবল কাজ হয়ে গেল। এই জন্য একটা কাজে করার জন্য যেটা আছে ওটা দিয়ে ভাগ দিচ্ছি। তো এখানে দেখলাম নাসেল নাম্বার এই তিনটার উপর ডিপেন্ড করতেছে। আর আরেকটা যে ইকুয়েশন দিছে, এটাও দেখুন ল্যাপটপে স্লাইডে, সি ইন্টু, এটা হচ্ছে ওই আগের চ্যাপ্টারে ডিরাইভ করছিল, ওগুলা করানো হয়নি। তো এখান থেকে দেখে নে, সি এর মান, এটা একটা কনস্ট্যান্ট সি নাম্বার হিসেবে, আর এম আর এন যেটা ছিল এটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, আর সিটা ডিপেন্ড করে
আমার জিওমেট্রি আর ফ্লো এর উপরে। আচ্ছা। তার মানে নাসেল নাম্বার আমার এই ক্ষেত্রে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা দেখলাম। একটা হচ্ছে ডাইমেনশনলেস এক্স, রেনল্ডস নাম্বার আর প্রান্ডল নাম্বার। আর যখন আমি এটা লোকাল নাসেল নাম্বার থেকে এভারেজ নাসেল নাম্বারে কনভার্ট করতেছি, তখন জাস্ট রেনল্ডস নাম্বার আর প্রান্ডল নাম্বারের উপর ডিপেন্ড করতেছে আর এই ইকুয়েশনটা। এখন বলি, যদি ভেলোসিটি বা ভিসকসিটি চেঞ্জ হয়, কি বলবো, এই ফ্ল্যাট সারফেসটাই যদি আবার চিন্তা করি, এবার হচ্ছে থার্মাল বাউন্ডারি লেয়ার ধর রাখলাম। এটা কি থার্মাল বাউন্ডারি লেয়ার? তো বাউন্ডারি লেয়ারের ভিতরে টেম্পারেচার অবশ্যই কি ডিফারেন্স আছে, এখানে টেম্পারেচার টি ইনফিনিটি, এখানে টিএস। তো মাঝখানে অবশ্যই কি আরো আলাদা আলাদা টেম্পারেচার আছে। তো আমরা কি জানি, ফ্লুইডের প্রপার্টি টেম্পারেচারের সাথে চেঞ্জ হয় না। হ্যাঁ। ফ্লুইড কিন্তু টেম্পের উপর ডিপেন্ডেন্ট। তাহলে বলতে পারি আমার এই লেয়ারের ভিতর এক এক জায়গায় এক এক রকম ফ্লুইডের প্রপার্টিস। ঠিক আছে, বলতে পারি কি ফ্লুইডটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট নাকি ফ্লোটা? বলতেছি ফ্লুইডের প্রপার্টি তো টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। টেম্পারেচার বাড়লে আস্তে আস্তে যদি বাড়ে, তাহলে ফ্লুইডের প্রপার্টিও আস্তে আস্তে চেঞ্জ হবে যে কোনো ফ্লুইডেরই। আচ্ছা। হ্যাঁ, তো টেম্পারেচার ডিপেন্ডেন্ট যেহেতু ফ্লুইডের প্রপার্টি, আমার এখানে যদি আমার বাউন্ডারি লেয়ারটা চিন্তা করি, থার্মাল বাউন্ডারি লেয়ার, এখানে হচ্ছে সারফেসের টিএস, এখানে টি ইনফিনিটি। তার মানে কি টিএস থেকে আস্তে আস্তে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে তারপরে তো টি ইনফিনিটিতে গেছে, মাঝখানে হ্যাঁ। তো আরো অনেকগুলো টেম্পারেচার আছে এস আর ইনফিনিটির মধ্যে, তাই না? হ্যাঁ। তো মাঝখানে অনেকগুলো টেম্পারেচার আছে, তার মানে কি মাঝখানে ফ্লুইডের মধ্যেও ফ্লুইডের প্রপার্টিজ অনেক ডিফারেন্ট। এখানে যে ফ্লুইডের প্রপার্টি থাকবে এখানে সেম না, এখানে যেটা থাকবে এখানে সেম না। তার মানে কি এই লাইন একটা বরাবর আমার gradient। ফ্লুইডের প্রপার্টি চেঞ্জ হচ্ছে, তাই না? হ্যাঁ। তো ফ্লুইডের প্রপার্টি চেঞ্জ হলে আমি কোনটাকে টেম্পারেচার কোনটা ধরে কাউন্ট করব? এইটাই হচ্ছে অনেকটা অ্যাভারেজের মতো করে করছে। এই এই টার্মটা হচ্ছে ফিল্ম টেম্পারেচার, যে আমরা ওই টেম্পারেচার নিয়ে কাজ করব। তো ফিল্ম টেম্পারেচারকে কি বলতেছি আমরা, টিএফ দ্বারা প্রকাশ করতেছি। ফিল্ম টেম্পারেচার টিএস প্লাস টি ইনফিনিটি ডিভাইডেড বাই 2, বলতে পারিস অ্যাভারেজিং নিচ্ছে আসলে। আমরা এই টেম্পারেচারের যে ফ্লুইড প্রপার্টি আছে টিএফ এ, যে ফ্লুইড প্রপার্টি আছে ওগুলো নিয়ে কাজ করব, আচ্ছা। ওগুলা ভ্যালু নিয়ে কাজ করব, এটাই আর কি বুঝাইছে। আর যদি এটা আরো যদি অল্টারনেটিভ ওয়ে দেখি, এখানে আরেকটা বলা আছে, an alternative way of accounting for the variation of properties with temperature is to evaluate all properties at the free stream temperature and to multiply the Nusselt number relation. পাইছি? হ্যাঁ। তার মানে কি একটা এভারেজ করতে পারি, অথবা অল্টারনেটিভলি কি করতে পারি, নাসেল নাম্বার নিয়ে ওটার সাথে রিলেশন করে তারপরে ওই টেম্পারেচারটা ইউজ করতে পারি। এখন এটা ডিপেন্ড করে কোনটা কখন করবো, সুযোগ বুঝে। এখন একটু আগে কি পড়ছিলাম, ফ্রিকশনের কোএফিসিয়েন্ট গুলো পড়ছিলাম না, সিএফ পড়ছিলাম, সিডি পড়ছিলাম, এগুলোও কি তোর পজিশন ওয়াইজ ডিপেন্ড করে। আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু সিএফ সেম না, একটু আগে তখন বলছিলাম। তো সিএফ যদি সেম না থাকে তাহলে আমি কোনটাকে সিএফ ধরে করব, বা এভারেজ নিব নাকি কি করবো? এখানেও আসতেছে হচ্ছে গিয়ে এভারেজ করা লাগবে। The average friction and convection coefficient for the intersurface can be determined from integration form. ইন্টিগ্রেশনটা কি করতেছে, আমি যদি এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট চিন্তা করি 0 থেকে এল পর্যন্ত, লোয়ার লিমিট হচ্ছে 0, x = 0, আর এলটা হচ্ছে আমার ওই সারফেসের লেন্থ, ঠিক আছে? 0 থেকে এল পর্যন্ত যদি আমি ডেফিনিট ইন্টিগ্রাল করি কিসের, প্রত্যেকটা লোকাল যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট ছিল সেগুলা যদি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি আর 1/l দিয়ে ভাগ করে দেই, তাহলে আমরা এভারেজ পাচ্ছি। বুঝছিস এতটুক পার্টটা কি?
সামেশন অফ অল দা ফ্রিকশন, লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্ট, সবগুলার সাম। আর সবগুলার সাম দিয়ে যদি আমি টোটাল লেন্থ দিয়ে ভাগ করি, তাহলে সেটা কি হয়ে গেল? অ্যাভারেজ হয়ে গেল। বুঝতে পারছি এই ফর্মুলাটা? হ্যাঁ তো সেম ভাবে আমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা ছিল এইচ, সেটাও কিন্তু কি হবে? লোকাল, লোকাল আছে, এগুলারও লোকাল ভ্যালু আছে। মানে কি, এক্স এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার এইচ এর ভ্যালু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। তো এটাকেও যদি আমি অ্যাভারেজে কনভার্ট করি, এটাও সেম। এখানে ইন্টিগ্রেশন নিব ওই আগের মতোই, 0 থেকে এল পর্যন্ত। এবার হচ্ছে গিয়া লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এটাকে বলে লোকাল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, ইন্টিগ্রেশন ফর্ম করে দিলাম। আর এল দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সামকে যদি এল দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি? এভারেজ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা পেয়ে যাচ্ছি। বুঝছি এতটুকু? হ্যাঁ বুঝলাম। আচ্ছা বস। আচ্ছা এবার যদি দেখি এই পার্টটা, টপিক হচ্ছে প্যারালাল ফ্লো ওভার ফ্ল্যাট প্লেটস। ফ্ল্যাট প্লেট নিয়ে কাজ করতেছি। যদি ফ্ল্যাট প্লেট দেখি, এখানে কি হচ্ছে, এটা নর্মাল একটা ফ্ল্যাট প্লেট। এখানে যদি আমি প্যারালাল ফ্লো এন্টার করি, ভি ভেলোসিটিতে প্যারালাল ফ্লো এন্টার করলাম, এখানে কি হবে? কিছু একটা ভেলোসিটি বাউন্ডারি লেয়ার তৈরি হবে। তো ভেলোসিটি বাউন্ডারি লেয়ার যদি চিন্তা করি, এখানে এক্স ডিরেকশনের সাথে প্লেটটা আছে আর ওয়াই ডিরেকশনের সাথে আবার ফ্লুইড ভেলোসিটি ছিল। তো এখান থেকে আমি যদি দেখি, প্রথমে কিন্তু কি হয়? ল্যামিনার ফ্লো হয়, একটা নির্দিষ্ট রিজিয়ন পর্যন্ত ল্যামিনার ফ্লো হয়। আর যদি আমার এই প্লেটটা যদি এনাফ লম্বা হয়, তাহলে সেখানে কি হচ্ছে? ল্যামিনার উপরে ট্রানজিশন হয়ে কি হচ্ছে? টার্বুলেন্ট কনভার্ট হচ্ছে। তো কখন কনভার্ট হচ্ছে আমার এই জিনিসটা জানা জরুরি। ল্যামিনারে যে প্রপার্টি গুলা আর টার্বুলেন্টের সেই প্রপার্টি গুলা কিন্তু সেম না। তো যদি সেম না থাকে, তাহলে আমার অবশ্যই জানা লাগবে কোথায় আমার টার্বুলেন্ট হচ্ছে। আমরা গতবার যেটা পড়ছিলাম যে রেনল্ডস নাম্বার, হ্যাঁ, এই রেনল্ডস নাম্বারটা ডিপেন্ড করে কিসের উপর? সারফেস জিওমেট্রি, সারফেস রাফনেস, আপস্ট্রিম ভেলোসিটি, সারফেস টেম্পারেচার, এগুলো অনেক কিছু আছে। এগুলোর ইফেক্টের কারণে হচ্ছে আমার ল্যামিনার থেকে টার্বুলেন্ট ফ্লোটা হচ্ছে। তো এই ইফেক্টটা আমরা বেস্ট প্রকাশ করতে পারি রেনল্ডস নাম্বার দিয়ে, কারণ এগুলা এটার সাথেই রিলেটেড। তো রেনল্ডস নাম্বার যদি চিন্তা করি, ফর্মুলাটাও দেখছিলাম যে রেনল্ডস নাম্বার ইকুয়ালস রো ভিএক্স, এটা হচ্ছে লোকাল রেনল্ডস নাম্বার, মানে আর কি এক্স এর সাথে যেটা চেঞ্জ হয়, ডিভাইড বাই নিউ ভিসকসিটি অফ দ্য ফ্লুইড। তো এখানে হচ্ছে যদি আমি আবার কাইনেমেটিক ভিসকসিটি আনি, এতটুকু যদি কাইনেমেটিক ভিসকসিটি দিয়ে প্রকাশ করি, তাহলে ভিএক্স বাই এটা হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি। তো যাই হোক, এটা হচ্ছে আমার এক্স এর বিভিন্ন পজিশনের জন্য ওই ওই পজিশন গুলোতে রেনল্ডস নাম্বার হচ্ছে এগুলা। তো এখন আমি যদি চিন্তা করি, আমার একটা রেনল্ডস নাম্বারে ক্রিটিক্যাল নাম্বার ছিল, ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার যেটা, সেই রেনল্ডস নাম্বার কি হচ্ছে? আমার ফ্লোটা ল্যামিনার থেকে কিসে কনভার্ট হচ্ছে? টার্বুলেন্টে। তো এখন আমরা যেহেতু ফ্ল্যাট সারফেস নিয়ে কাজ করতেছি, ফ্ল্যাট সারফেসে সেই ক্রিটিক্যাল নাম্বারটা হলো, ধরে নেওয়া হয় 5 × 10⁵। এটা লাগবে আমাদের 5 × 10⁵। এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার ফর ফ্ল্যাট প্লেট, ঠিক আছে? আর নরমালি হচ্ছে, এটা তো অবশ্যই কোনো একটা ফিক্সড না, আরো আগে পরে একটা রেঞ্জ আছে। তো ওই রেঞ্জটা যদি দেখি, বইয়ে দেওয়া আছে, দেখ 1 × 10⁵ থেকে মোটামুটি টার্বুলেন্ট হওয়া শুরু করে। আর হায়ার এর দিকে যদি যাই, তাহলে 3 × 10⁶ এর মতো এত দূর পর্যন্ত যায়, মানে এই ট্রানজিশন পিরিয়ডটা। তো আমরা নর্মাল অ্যানালাইসিসের জন্য যেটা আর কি সব জায়গায় প্রচলিত, 5 × 10⁵ এটা ইউজ করি, ঠিক আছে? তো রেনল্ডস নাম্বার বুঝলাম, এখন ফ্রিকশন কোএফিসিয়েন্টের সাথে এগুলার সম্পর্ক কি? আমি যদি আগের চ্যাপ্টারে খেয়াল করি, আগের চ্যাপ্টারে বেশিরভাগ, বুঝলি? তো আগের চ্যাপ্টার থেকে যদি আনি,
তাহলে ফ্রিকশন কোএফিসিয়েন্টের লোকাল যে ভ্যালুগুলো মানে এক্স এর পজিশনের সাথে যেগুলো চেঞ্জ হচ্ছে, মানে এক্স এর ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার রেনল্ডস নাম্বার চেঞ্জ হচ্ছে, তারপরে বাউন্ডারি থিকনেস চেঞ্জ হচ্ছে। ওইটা যদি চিন্তা করি, আমার ল্যামিনার ফ্লোতে বাউন্ডারি থিকনেস হবে এটা 4.91x ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। আর এই লেন্থের জন্য আমার যে লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্টটা পাবো সেটা হচ্ছে এটা দিয়ে প্রকাশ করছে 0.664 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার হাফ। এখানে কি দেখাচ্ছে, রেনল্ডস নাম্বার হচ্ছে কি লেস দেন 5 × 10⁵। তার মানে কি এটার নিচে হচ্ছে আমরা কি একটু আগে শুনলাম যে ফ্লোটা ল্যামিনার থাকবে, কারণ 5 × 10⁵ হচ্ছে ফ্ল্যাট সারফেসের জন্য ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার। তো ল্যামিনার ফ্লোর কারণে আমার লোকালের যে ভ্যালুগুলো ওগুলো পেয়ে গেলাম। আর যদি ফ্লোটা টার্বুলেন্ট হয় তাহলে বাউন্ডারি থিকনেসটাও চেঞ্জ হবে ইকুয়েশনটা, আবার লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্ট এটাও চেঞ্জ হবে। এখানে শর্তটা কি, এখানে হচ্ছে রেনল্ডস নাম্বার 5 × 10⁵ থেকে 10⁷ এর রেঞ্জে থাকবে, মানে কি আমার টার্বুলেন্ট রিজিয়নে থাকবে। তো এই দুইটা যে পাইলাম, এই দুইটা ছিল হচ্ছে আমার লোকাল জিনিসপত্র, মানে পজিশনের সাথে যেগুলো চেঞ্জ হয়। তো আমি তো সবগুলো পজিশনে এক্স এক্স ধরে আমি তো ক্যালকুলেশন করবো না, একটা অ্যাভারেজ করে নিব, ঠিক আছে না? তো আমি যদি অ্যাভারেজ করতে চাই, একটু আগে যে ফর্মুলা গুলো শিখছি, এই যে সিএফ এর জন্য একটা ফর্মুলা শিখছি, এইচ এর জন্য শিখছি এইচ করে, এই ফর্মুলাটা ইউজ করে আমরা কি করব, এভারেজ লোকাল থেকে এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্টে নিয়ে আসবো। আমি যদি সেই কাজটা করি, লোকাল থেকে এভারেজে নিয়ে আসি, তাহলে আমার এই যে এখানে যেটা দেখতেছি আমার বইয়ে দেখতে পারি এই ভ্যালুগুলো আসতেছে, দেখা যায়। তার মানে কি তখন আমার এভারেজ করার পরে ল্যামিনারের জন্য আমার যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটা এটা উপরেরটা, আর টার্বুলেন্টের ক্ষেত্রে নিচেরটা। আর শর্তগুলো কি ছিল, বা রেনল্ডস নাম্বার এল হচ্ছে 5 × 10⁵ এর চেয়ে কম হতে হবে, আর যদি 5 × 10⁵ থেকে এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে সেটা টার্বুলেন্টের এরিয়াতে চলে যাবে। তো এখানে আর ই নিচে কি সাবস্ক্রিপ্ট আকারে এল আছে না, এলটা মানে কি আমার একবারে যে ফ্ল্যাট সারফেসের এন্ড পয়েন্ট ওইখানে কি এক্স ইকুয়াল এল, তো ওই পয়েন্টে রেনল্ডস নাম্বার বের করে, ওই পয়েন্টে রেনল্ডস নাম্বার বের করে পরে কাজ করব। আচ্ছা, তো এন্ড পয়েন্টে রেনল্ডস নাম্বার কেন নিলাম বলতে পারবি? কারণ মাঝখানে তো তোর আবার শিফটিং হচ্ছে, কি বলে এটাকে, ট্রানজিশনাল পিরিয়ড হচ্ছে। এখানে যে উপরে দুইটা দেখছিস আর কি, এই যে এটা এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট যে দুইটা দেখলি বই থেকে লেখা, এটা এই দুইটা কখন হয়, যখন আমার ওই ফ্ল্যাট প্লেটের উপর পুরোটাই হয়তো ল্যামিনার অথবা পুরোটাই হচ্ছে টার্বুলেন্ট। আমরা নরমালি কি জানি, ফ্ল্যাট সারফেসের উপর ল্যামিনার ফ্লো থাকে, তারপরে ট্রানজিশনাল রিজিয়ন থাকে, টার্বুলেন্ট রিজিয়ন থাকে। কিন্তু সেগুলো যদি নেগলেক্ট করে পুরোটার উপরেই হয়তো ল্যামিনার অথবা পুরোটার উপরেই হয়তো টার্বুলেন্ট, সেটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে আমার এটা হয় সিএফ এর ভ্যালু। আচ্ছা, একটু পজ কর। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা যে ফর্মুলা দুইটা দেখলাম, ক্যামেরাটা অন করি। তো এখানে যে এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্টের ফর্মুলাগুলো দেখলাম, ল্যামিনারের ক্ষেত্রে যেটা ছিল আর টার্বুলেন্টের ক্ষেত্রে যেটা ছিল, সেটা হবে কখন, যখন আমার ফ্ল্যাট প্লেটের উপর পুরোটাই হয় ল্যামিনার অথবা পুরোটাই হয় টার্বুলেন্ট, কিন্তু বাস্তবে ল্যামিনার টার্বুলেন্ট দুইটার মিক্সচার থাকে। তো সেক্ষেত্রে কি করব, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা আলাদাভাবে করা লাগবে। এইখানে আমার পিডিএফ এ দেখ সিএফ ইকুয়াল এখানে একটা দেওয়া আছে, দেখছিস? হ্যাঁ, তো এখানে কি করছে, এখানেও কিন্তু সেম আগে যেভাবে ইন্টিগ্রেশন করে এভারেজ বের করছি সেটাই করছে, কিন্তু দুইটা পার্টে করছে। দুইটা পার্ট কি কি, প্রথম পার্ট ছিল হচ্ছে 0 থেকে
ক্রিটিক্যাল নাম্বার মানে এক্স ক্রিটিক্যাল পর্যন্ত, এটা হচ্ছে ল্যামিনারের যে ইন্টিগ্রেশন সেটাকে ধরে। কারণ আমার এক্স সিআর হচ্ছে আমার বলতে পারিস ক্রিটিক্যাল ডিস্টেন্স যেটা আর কি। তো অতটুকু পর্যন্ত আমার ফ্লোটা ল্যামিনার থাকে। তাহলে এখানে যদি আমি লোকাল ল্যামিনার যে কোএফিসিয়েন্ট ছিল ওই ইকুয়েশন ইউজ করে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সেই পার্টটা পেয়ে যাব, লোকাল রিজিয়নের পার্টটা। তারপরে আমি যদি প্লাস করবো এখন টার্বুলেন্টেরটা কি হবে, এক্স সিআর থেকে এল পর্যন্ত একবারে এন্ড পর্যন্ত প্লেটের আমি ইন্টিগ্রেশন করব লোকাল ভ্যালুগুলো। তো এখানে ইন্টিগ্রেশন করে সাম করে যদি আমি টোটাল লেন্থ দিয়ে ভাগ দিয়ে দেই, তা আমি কিন্তু এভারেজটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছিস? হ্যালো। হ্যাঁ তার মানে কি প্রথমে যে দুইটা দেখলাম ওই সবার প্রথমে যে দুইটা ছিল, এই দুইটা ছিল হচ্ছে আমার কিসের জন্য, লোকাল ভ্যালুগুলো আর কি, যেগুলো আর কি পজিশনের সাথে ডিফার করে। তারপরে সেখান থেকে আমরা এভারেজ করলাম, মানে একটাকে এভারেজ করলাম এটা পেলাম, আরেকটাকে এভারেজ করলাম এটা পেলাম। এটা কখন হলো, যখন আমার ফ্ল্যাট প্লেটের উপর পুরোটাই হয়তো ল্যামিনার অথবা পুরোটাই টার্বুলেন্ট। তারপরে আমি যখন ভাবলাম যে প্র্যাকটিক্যাল কেসে তো এরকম হয় না, ল্যামিনার টার্বুলেন্টের মিক্সচার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, দুইটা লিমিটে দুইবার ইন্টিগ্রেশন করব। একবার ইন্টিগ্রেশন করব ল্যামিনারের পার্টটা, যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল এক্স সিআর পর্যন্ত। তারপরে আরেকটা হবে পার্ট হচ্ছে আমার টার্বুলেন্টের পার্টটা, লোকাল যে পার্টটা, সেটা হচ্ছে এক্স সিআর থেকে এল পর্যন্ত, মানে একবারে প্লেটের এন্ড পর্যন্ত। তো ইন্টিগ্রেশন করে যোগ করলাম, আমি টোটাল সাম অফ দা লোকাল কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম। তো এখন আমি যেহেতু এভারেজ দরকার, এল দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার আলটিমেটলি কি বেরিয়ে গেল, আমার ওই ফ্ল্যাট প্লেটের উপর এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্টটা পেয়ে গেলাম। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো এখানে আমার একটা ছিল কি এক্স সিআর। তো এক্স সিআরটা অবশ্যই কি একটা রেনল্ডস নাম্বারের সাথে রিলেটেড, মানে রেনল্ডস হ্যাঁ আর এই সিআর দুটো আর কি। তো আমরা নর্মালি ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে সেটা ধরি কত, 5 × 10⁵। তো তুই পিডিএফ এ দেখাচ্ছি। 5 × 10⁵ ধরে যদি আমি উপরের ক্যালকুলেশনটা করি এই ইকুয়েশনের, তাহলে ওই ক্যালকুলেশনের পরে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এটা। হ্যাঁ তার মানে হচ্ছে আমার এই 5 × 10⁵ যদি রেনল্ডস নাম্বার ক্রিটিক্যাল ধরি, তাহলে আমার এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্টটা এই ইকুয়েশনের মাধ্যমে লেখা যায়। এই ইকুয়েশনে ভ্যারিয়েবল কোনটা, খালি শুধু রেনল্ডস নাম্বার এট এল ডিস্টেন্স, মানে আর ই এল দ্বারা যেটা প্রকাশ করা হয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমার এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্টটা পেয়ে যাব, যদি স্ট্যান্ডার্ড যেটা 5 × 10⁵ ওইটা ধরি। এখন আমার কথা হচ্ছে যদি ল্যামিনারের রিজিয়নটা অনেক কম হয়, মানে আছে ধরে এই নিচে লেখা আছে শর্তগুলো, যে ফর এ কমপ্লিটলি টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার, মানে কোনো লেয়ার ল্যামিনার লেয়ার নাই, শুধুই টার্বুলেন্ট, তাহলে হচ্ছে কি রেনল্ডস ক্রিটিক্যাল হচ্ছে 0, যেহেতু আমার এক্স ইকুয়াল 0তেই টার্বুলেন্ট হয়ে গেছে, সেখানে তো আর এক্স ক্রিটিক্যাল কোনো ভ্যালু থাকার কথা না। বা এমনও হতে পারে যে এক্স সিআর এল এর চেয়ে অনেক ছোট, মানে ফ্ল্যাট প্লেটের যে লেন্থ ওইটার সাপেক্ষে যদি এক্স সিআর চিন্তা করি, এক্স সিআর যদি অনেক ছোট হয়, অথবা রেনল্ডস নাম্বার এট সিলেক্ট হয় না, রেনল্ডস নাম্বার এট এল হচ্ছে কি ক্রিটিক্যালে যে রেনল্ডস নাম্বার ভ্যালু থাকবে ওটা হচ্ছে অনেক বড়। তাহলে এই দুই ক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি, যে ল্যামিনার পার্টটা একবারেই নেগলেক্ট করে দিতে পারি। তো একবারেই যদি নেগলেক্ট করে দেই, তাহলে আমার এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্টটা কিন্তু এই যে আগের যে এটা ছিল শুধু টার্বুলেন্ট, এই যে 715 যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু আবার চলে আসে, বুঝছিস? হ্যাঁ কারণ শুধু টার্বুলেন্ট হয়ে গেছে, মানে রেনল্ডস ক্রিটিক্যাল নাম্বার হচ্ছে 0। কিন্তু এখন আবার প্রশ্ন আসে যে যদি সারফেসের রাফনেস থাকে, সবার প্রথমে বলছিলাম যে রাফনেস এর উপর ডিপেন্ড করে আমার কিন্তু রেনল্ডস নাম্বার চেঞ্জ হয়, ঠিক আছে না? হ্যাঁ যে টার্বুলেন্ট হ্যাঁ, তার মানে আমার কি হচ্ছে ল্যামিনারে কিন্তু এরকম ফ্রিকশন ফোর্সটা ডিপেন্ড করে না রাফনেস এর উপর, কিন্তু টার্বুলেন্টে যখন হয় তখন কিন্তু ফ্রিকশন ফোর্সটা
অনেকটা ভ্যারি করে রাফনেস এর উপর। তো সেই রাফনেস এর কথা যদি চিন্তা করি, এখানে আবার চলে আসছে রাফনেস এর ব্যাপারটা এই ইকুয়েশনটা দ্বারা। এখানে যে এপসাইলনটা দেখতেছি, সেই এপসাইলনটা হচ্ছে কি আমার রাফনেস, আর এপসাইলন ডিভাইডেড বাই এল যেটা, সেটা হচ্ছে রিলেটিভ রাফনেস। ডান পাশে টেবিলে অনেকগুলো ভ্যালু আছে, এই যে এখানে ওই ভ্যালুগুলোর কথা বাদ দিলাম। তো এখানে অবশ্যই এই যে ইকুয়েশনটা দেখলাম, রাফ সারফেস এন্ড টার্বুলেন্ট হলে আমার এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট কত, তো সেই ইকুয়েশন কোন কোন শর্তে থাকবে ইউজ করতে পারবো, ওই শর্তটা হচ্ছে রেনল্ডস নাম্বার গ্রেটার দেন 10⁻⁶, স্পেশালি ওয়েন রিলেটিভ রাফনেস ইজ গ্রেটার দেন 10⁻⁻⁴। বুঝতে পারছিস? হ্যাঁ তার মানে কি, আমি উপরে যে একটু আগে রাফনেস এর জন্য একটা ইকুয়েশন পাইলাম, সেই ইকুয়েশনটা এই কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবো। রেনল্ডস নাম্বার 10⁻⁶ এর চেয়ে বড় হতে হবে, আর রিলেটিভ রাফনেসটা কি হতে হবে, 10⁻⁻⁴ এর চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা উপরে ইকুয়েশন ইউজ করব। তাহলে আমি যদি আরেকটু সাম আপ করি কি কি ছিল ফ্রিকশন কোএফিসিয়েন্টে। সবার ফার্স্টে আগে রেনল্ডস নাম্বার শিখলাম, যেটা আগের বার ছিল, আর ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 × 10⁵। তো এখন রেনল্ডস নাম্বারের সাথে কি করতেছি, ফ্রিকশনের ইকুয়েশন তো অবশ্যই রেনল্ডস নাম্বারের সাথে ডিপেন্ডেন্ট। তো ওইখান থেকে আমি কি করতেছি, লোকাল যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট মানে সিএফ এক্স, এই লোকাল ফ্রিকশন কোএফিসিয়েন্টের ভ্যালু পাইলাম, ল্যামিনারের ক্ষেত্রে একটা পেলাম আর টার্বুলেন্টের ক্ষেত্রে আরেকটা পেলাম। তো এখন যদি আমি ধরে নেই যে ফ্ল্যাট প্লেটের উপর হয়তো পুরোটাই ল্যামিনার অথবা হয়তো হয়তো পুরোটাই হচ্ছে টার্বুলেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি আসছে, এভারেজ কোএফিসিয়েন্টটা এই দুইটা আসতেছে। তো আমার প্র্যাকটিক্যাল কেসে অবশ্যই পুরা ল্যামিনার বা পুরা টার্বুলেন্ট থাকে না। তো ওই হিসাব করলে আমি আবার কি করব, ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ল্যামিনারের জন্য লিমিট দিব হচ্ছে 0 to x আর একটা হচ্ছে টার্বুলেন্টের জন্য এখানে লিমিট দিব x(r)(l), মানে ফাইনাল এন্ড অফ ফ্ল্যাট প্লেট। তো দুইটা যোগ করে আমি এল দিয়ে ভাগ দিলাম, আমি আবার এভারেজ কোএফিসিয়েন্টটা পেয়ে যাচ্ছি প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে। তো প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে এখন রেনল্ডস নাম্বার যদি ক্রিটিক্যাল ভ্যালু 5 × 10⁵ হয় ফ্ল্যাট প্লেটের জন্য, যেটা আর কি সেটা যদি ধরি, তাহলে সেই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এই যে 717, যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা হচ্ছে 5 × 10⁵ ক্রিটিক্যাল নাম্বার ধরে। এখন যদি ক্রিটিক্যাল নাম্বারটা 0 হয়, বা যেটা বোঝাচ্ছে আর কি আলটিমেটলি যে ল্যামিনার ফ্লো একবারেই নাই, তাহলে কি হবে, বা ক্রিটিক্যাল নাম্বার আছে কিন্তু এল এ যে রেনল্ডস নাম্বার সেটা হচ্ছে অনেক ছোট, তার মানে সেটাও কি বোঝাচ্ছে যে টার্বুলেন্টের তুলনায় ল্যামিনার রিজিয়ন বলতে গেলে নেগলিজেবল। তো সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে, 717 ইকুয়েশনটা কি হচ্ছে 715 এ ট্রান্সফার মানে কনভার্ট হয়ে যাচ্ছে আলটিমেটলি। তো সেটা হয়ে গেল। তো আমি সবার প্রথমে আবার বলছিলাম যে রাফনেস এর উপর ডিপেন্ড করে আমার কি হয়, ফ্রিকশনের যে কোএফিসিয়েন্ট গুলো ওগুলো চেঞ্জ হয়, কিন্তু ল্যামিনারের ক্ষেত্রে কিন্তু রাফনেস এর ইফেক্ট থাকে না। তো টার্বুলেন্ট যখন হয়ে গেল, টার্বুলেন্টের রিলেটিভ রাফনেস বা রাফ সারফেসের কথা চিন্তা করে সেই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে কি 1.89 - 1.62 লগ অফ রিলেটিভ রাফনেস হোল টু দি পাওয়ার -2.5। সেই ক্ষেত্রে শর্ত কি ছিল, রেনল্ডস নাম্বার হতে হবে 10⁻⁶ এর চেয়ে বড়, আর রিলেটিভ রাফনেস হতে হবে 10⁻⁻⁴ এর চেয়ে বড়। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, তো তারপরে হচ্ছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট চেঞ্জ হয় এক্স এর সাপেক্ষে। এখানে হচ্ছে আমার নাসেল নাম্বারটা চেঞ্জ হয় এক্স এর বিভিন্ন ভ্যালুর কারণে। তো নাসেল নাম্বারের সাথে যদি রিলেশন বা ইকুয়েশনটা যদি দেখতে চাই, তাহলে এখানে দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছে প্রিভিয়াস চ্যাপ্টার থেকে আসছে। এটা ল্যামিনারের জন্য এটা, এগুলো হচ্ছে লোকাল ভ্যালু, মানে লোকাল নাসেল নাম্বার বলতে পারি। তো ল্যামিনারের ক্ষেত্রে কি ছিল শর্ত, শর্ত ছিল হচ্ছে প্রান্ডল নাম্বার 0.6 এর চেয়ে বড়, আর রেনল্ডস নাম্বার হচ্ছে 5 × 10⁵, যেটা আদর্শ সেটা হচ্ছে ছোট। তার মানে আমার কি ফ্লোটা হবে ল্যামিনার। তো এই ক্ষেত্রে হচ্ছে ওই ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশনটা যদি দেখি টার্বুলেন্টের, এখানে হচ্ছে লোকাল নাসেল নাম্বারের ফর্মুলা আছে, কনস্ট্যান্ট গুলা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 0.332, এখন 0.0296।
বা আগে ছিল 0.5 এখন 0.8, এগুলোর কনস্ট্যান্ট জাস্ট চেঞ্জ হয়েছে। কি কি কন্ডিশনের কারণে? প্রান্ডল নাম্বার যখন 0.6 থেকে 60 এর মধ্যে রেঞ্জে, আর রেনল্ডস নাম্বার হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড 5 × 10⁵, এটা হচ্ছে বড় 10⁷ পর্যন্ত। আমি এটা গেল হচ্ছে আমার লোকাল ন্যাচারাল নাম্বার। এখন কথা হচ্ছে যে লোকালের কথা কেন, আমার তো দরকার এভারেজ বা পুরো ফ্ল্যাট প্লেটের কথা চিন্তা করা লাগবে। তো এভারেজ ন্যাচারাল নাম্বার যদি চিন্তা করি, ঠিক আগে যেরকম কি করলাম, এভারেজ ফ্রিকশন কোএফিসিয়েন্ট বের করছিলাম সূত্র দিয়ে, এখানেও সেম ভাবে ওই ইন্টিগ্রেশন করে আমার এভারেজ ন্যাচারাল নাম্বার পরে বের করতে পারবো। সেটা হচ্ছে এটা দাঁড়ায় ল্যামিনার ক্ষেত্রে এটা, আর টার্বুলেন্টের ক্ষেত্রে এটা। এখানেও সেম, এটা হচ্ছে হয় পুরোটাই ল্যামিনার অথবা পুরোটাই টার্বুলেন্ট। এই দুই শর্তে হচ্ছে এই দুইটা ইকুয়েশন। ফার্স্ট ইকুয়েশন হচ্ছে পুরোটাই ল্যামিনার হলে ন্যাচারাল নাম্বার কি হবে এভারেজ, আর সেকেন্ডটা হচ্ছে পুরোটাই যদি টার্বুলেন্ট হয় সেই ক্ষেত্রে এভারেজটা কি হবে। বুঝতে পারছি? হ্যাঁ। তার মানে কি এখানে আমি যে কোনো এক ক্ষেত্রে ধরে এভারেজটা পাইলাম, কিন্তু আবার সেম একই কথা প্র্যাকটিক্যাল কেসে হচ্ছে আমার দুইটাই থাকে, ল্যামিনার প্লাস টার্বুলেন্ট। তো সেই ক্ষেত্রে কি করব, সেখানে হচ্ছে ইন্টিগ্রেশনটা দুই পার্টে ভাগ করে নিব। ক্রিটিক্যাল। আচ্ছা, উপরের কথা ছিল হচ্ছে ন্যাচারাল নাম্বারের নিয়ে, তাই না? ন্যাচারাল নাম্বার ইকুয়েশনে দেখ, এইচ এল ডিভাইডেড বাই কে, এল ও একটা কনস্ট্যান্ট একটা ফ্ল্যাট প্লেটের জন্য, কেও বলতে পারিস ম্যাটেরিয়ালের জন্য কনস্ট্যান্ট। তো আমরা ধরতে পারি ন্যাচারাল নাম্বার থেকে আমরা এটাই বের করছি, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। কিভাবে করব? এখানে দেখতে পারতেছিস ফর্মুলাটা সেম আগের মতোই, দুইবার দুইটা লিমিটে ইন্টিগ্রেশন করব। একবার হচ্ছে ক্রিটিক্যাল নাম্বার এক্স পর্যন্ত, যেটা কি এইচ এক্স ল্যামিনার, আর একটা হচ্ছে টার্বুলেন্টের জন্য। তো ল্যামিনার আর টার্বুলেন্টের দুইটা সাম আপ করে টোটাল পাবো, আর এল দিয়ে ভাগ করলে আমরা এভারেজটা পেয়ে যাবো। বুঝতে পারছিস? হ্যাঁ। তো সেম আগের মতো রেনল্ড নাম্বার যদি আমি 5 × 10⁵ ধরি, যেটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট প্লেটের জন্য, সেই ক্ষেত্রে আমার কি আসতেছে, নাসেল নাম্বার ইকুয়েশনটা এমন আসতেছে। আর নাসেল নাম্বার দেওয়া থাকলে আমরা কি করতে পারি, এইচ এর ভ্যালুটাও বের করতে পারি, যদি ফ্ল্যাট প্লেটের লেন্থ আর কন্ডাক্টিভিটি অফ দা প্লেট যদি বের করতে পারি, তাহলে আমি এটাও পেয়ে গেলাম শেষ পর্যন্ত। এখন আবার সেম আগের মতো, যদি ফ্লো একবারে টার্বুলেন্ট হয়, মানে ল্যামিনার হচ্ছে টার্বুলেন্টের সাথে একবারে নেগলিজিবল, বা বলতে পারি যদি জিরো হয়, তাহলে কি হবে? তাহলে এই 724 যে ইকুয়েশনটা দেখতেছি সেটা কনভার্ট হয়ে 722 তে চলে যাবে। ঠিক আছে? তো এখন আরেকটা কথা আসে, সবার ফার্স্টে ল্যামিনারের জন্য যে ধরছিলাম, এখানে প্রান্ডল নাম্বার কত ছিল, গ্রেটার দেন 0.6 না? হ্যাঁ। আচ্ছা, প্রান্ডল নাম্বার বলতে কি কি বলছিলাম মনে আছে কি তো? প্রান্ডল নাম্বার ছিল কি মেইনলি রেশিও অফ, উপরে ছিল ভেলোসিটি লেয়ারের থিকনেস, মানে ভেলোসিটি থিকনেস, আর নিচে থার্মাল বাউন্ডারি। থার্মাল বাউন্ডারি লেয়ারের থিকনেস, এই দুইটার আর কি মেইনলি রেশিও প্রকাশ করে। তো আমি যদি লিকুইড মেটাল চিন্তা করি, লিকুইড মেটাল ওইগুলার হচ্ছে হিট কন্ডাক্টিভিটি অনেক বেশি। বুঝতে পারছিস? তার মানে কি থার্মাল বাউন্ডারি লেয়ারটা আরো বড় হবে। থার্মাল বাউন্ডারি লেয়ার যদি বড় হয়, তাহলে আমার প্রান্ডল নাম্বারটা কি হচ্ছে, কমে যাচ্ছে না? প্রান্ডল নাম্বার কমে, আমরা তো শর্ত দিচ্ছিলাম 0.6 প্রান্ডল নাম্বার হবে। সেইগুলো এই যে ল্যামিনারের ক্ষেত্রে লোকাল যদি চিন্তা করি, তো প্রান্ডল নাম্বার হচ্ছে 0.6 থেকে বড় হইতে হবে। কিন্তু যদি ফ্লুইডটা হয় লিকুইড মেটাল, তাহলে আমার কি হচ্ছে, যেহেতু এটা থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি, তো আর নিচের যে কি বলে হরের পার্টটা, হর ডেনোমিনেটর, সেই পার্টটা কি হচ্ছে, অনেক বড় হচ্ছে। তো আলটিমেটলি প্রান্ডল নাম্বারটা কমে যাচ্ছে। এখন কমে যদি 0.6 এর চেয়ে কমে আসে, তাহলে কিন্তু উপরের যে ইকুয়েশন এতক্ষণ শিখলাম সেগুলো কিন্তু আর কাজে লাগবে না। তো কাজে না লাগলে সেক্ষেত্রে কি করা লাগবে, সেই ক্ষেত্রে তারা কি করছে সেটা যদি দেখি, তারা নতুন একটা ইকুয়েশন বের করছে নাসেল নাম্বারের জন্য।
এখানে দেখতে পাচ্ছিস আমি সিলেক্ট করছি এতটুকু। এটা হচ্ছে কি প্রান্ডল নাম্বার লেস দেন ইকুয়াল 0.05। 0.05 কেন করলাম? আগেটা ছিল 0.6 আর এটা হচ্ছে 0.05। লিকুইড মেটালের এতই কম, এর জন্য ওটাকে 0.05 রেঞ্জে নিয়ে আসছে। আর সাথে আরেকটা দেখতে পারতেছি, সেটা হচ্ছে পিইএক্স, সেটা হচ্ছে পেকলেট নাম্বার। পেকলেট নাম্বারটা কই থেকে আসতেছে? যদি এখানে দেখি নাসেল নাম্বার ইকুয়েশনে রেনল্ডস নাম্বার আর প্রান্ডল নাম্বারের যে মাল্টিপ্লিকেশন হয়, সেই মাল্টিপ্লিকেশন আমি পেয়ে যাচ্ছি কি পেকলেট নাম্বার। এটাও কি ডাইমেনশনলেস। বুঝতে পারছি? হ্যাঁ। তো এইখান থেকে যদি আমি চিন্তা করি তাহলে আমার কি দাঁড়ালো, যে লিকুইড মেটালের জন্য একটা সূত্র পাইলাম 725 আর কি বলে অন্যান্য ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে 719 যে সূত্র ওইটা। তাহলে আমার জিনিসটা সমস্যা হয়ে গেল না? মানে ইউনিভার্সাল তো কোনো একটা ইকুয়েশন পাইলাম না। ইউনিভার্সাল ইকুয়েশন আনার জন্য দুইজন সায়েন্টিস্ট কাজ করছে, চার্চিল আর ওজি মনে হয়, যাই হোক। তারা কি বের করছে? তারা এই ইকুয়েশনটা বের করছে। এটা হচ্ছে ফর অল দ্য ম্যাটেরিয়ালস ইনক্লুডিং লিকুইড মেটাল। এই জন্য এটার জন্য আলাদাভাবে ইকুয়েশন না করে এই ইকুয়েশনটা যদি ইউজ করি তাহলে আমি সেই কাজটা করতে পারবো। ইকুয়েশনে প্যারামিটার গুলো কি কি? প্রান্ডল নাম্বার আর রেনল্ডস নাম্বার, জাস্ট তাদের নিজস্ব ভ্যালু বসাই দেবো, তাহলে হয়ে যাবে। আর শর্ত কি ছিল? পেকলেট নাম্বার হচ্ছে কি হইতে হবে? গ্রেটার দেন 100 হইতে হবে। এই শব্দটা মনে রাখবি, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এতটুকুই ছিল আসলে।